দৃঢ়তার জ্ঞান ফিরতেই সে নিজেকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় আবিষ্কার করল, অনেক কষ্টে চোখ মেলে তাকালো সে, তবে ক্ষতস্থানে এখনও ব্যথা অনুভব করতে পারছে। দৃঢ়তার জ্ঞান ফিরতেই সে নিজের চোখের সামনে আনিকা চৌধুরীকে দেখতে পায়। ধরে আসা স্বরে বলে, চাচি, আমায় ক্ষমা করে দিও দৃঢ়তা। আমি তোমার কাছ থেকে সত্যটা লুকাতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো? আমি যে আমার স্বামীকে তার মৃত্যুর আগে কথা দিয়েছিলাম যে সত্যটা কখনো সামনে আসতে দেব না, কিন্তু শেষ অবধি সবটা সামনে এলো। আমার মা বাবা সত্যিই আর বেঁচে নেই? আনিকা চৌধুরী দুদিকে মাথা নাড়ান। দৃঢ়তা দীর্ঘ শ্বাস ফেলে। আনিকা চৌধুরী বলেন, এটা নিয়ে মন খারাপ করো না। ওনারা যেখানেই আছেন সেখান থেকেই নিশ্চয়ই তোমার জন্য দোয়া করছে। কিন্তু চাচি, আসল সত্যটা কি? সত্যিই কি আপনার স্বামী মানে ইলিয়াস চৌধুরী আমার মা বাবাকে তারা চিহ্ন ন করেছিল? এমন সময় জলিল চৌধুরী এসে বলেন, না, এমন কিছু হয়নি। আমাদের বড় ভাইজান ইলিয়াস চৌধুরী আমাদের দুই ভাইকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, তিনি কখনো এমন কাজ করার কথা ভাবতেও পারেন না। আনিকা চৌধুরী নিজেও এবার হতবাক হন। কারণ তিনি আজীবন জেনে এসেছেন তার স্বামী ইলিয়াস চৌধুরীই নিজের মায়ের আদেশে নিজের ছোট ভাই দেলোয়ার চৌধুরী এবং তার স্ত্রী অনিকাকে তারা চিহ্ন ন করেছিল। কিন্তু জলিল চৌধুরীর কথা শুনে আজ তিনিও অস্থির হয়ে উঠলেন। বললেন, তাহলে আসল সত্য কি? জলিল চৌধুরী এবার কেঁদে ফেললেন। ভাইজান সেদিন মায়ের আদেশ মেনে ওদের মাতারা চিহ্ন রতে গেলেও যখন দেলোয়ার ভাইজানের কাছে আকুতি করে তখনই ভাইজানের মন গলে যায়। হ্যাঁ, তার রাগ ছিল দেলোয়ারের প্রতি, কারণ সে আমাদের পরিবারের সম্মান ডুবিয়েছে, কিন্তু ভাইয়ের স্নেহের কাছে সেসব ফিকে হয়ে যায়। ভাইজান সেদিন ভেবেছিল ওদের দুজনকে সাবধানে পালিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু ঠিক সেই সময় আম্মা সেখানে উপস্থিত হন। ভাইজানের দয়া হলেও আম্মার নিজের ছোট ছেলের জন্য দয়া হয় না। সেদিন তিনি নিজের হাতে গুলি করে হত্যা করেন নিজের ছোট ছেলে এবং তার স্ত্রীকে। সমস্ত কাহিনী শুনে আনিকা চৌধুরী স্তব্ধ হয়ে যান। বলে ওঠেন, তার মানে কি? কিন্তু তোমার ভাইজান যে মৃত্যুর আগে আমায় বলেছিল সে নিজের ভাইকে ন করেছে, এটা সে মেনে নিতে পারছিল না, আর সেজন্যই তিনি তারা চিহ্ন শখে নিজেকে শেষ করে দেন। ভুল ভাবি। এমন কিছুই না, এসব কিছু আম্মার শিখিয়ে দেয়া হবে। ভাইজান তো বরাবরই মা ভক্ত ছিলেন। আম্মা নিজে দেলোয়ার ও তার স্ত্রীকে তারা চিহ্ন ন করে সেই দায় ভাইজানের উপর চাপিয়ে দেন। আর ভাইজানও সেই দায় মাথা পেতে নেন। কিন্তু আজীবন এভাবে নিজের ভাইয়ের মৃত্যুর দায় নিয়ে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না, আর তাই ভাইজান নিজেকে শেষ করে দেন। আসল সত্যটা জেনে আনিকা চৌধুরী স্তব্ধ হয়ে যান। তিনি নিজের স্বামীকে আজীবন তারা চিহ্ন ভেবে এসেছেন, এজন্য তার প্রতি একটা চাপা রাগও ছিল, কিন্তু আজ আসল সত্যটা জানার পর তার পুরো দুনিয়া যেন থমকে গেল। দৃঢ়তাও কান্নারত স্বরে বলে, ওই ডাইনি বুড়িটা এখন কোথায়? ওকে নিজের হাতে শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না। ও আমার আর আমার পুরো পরিবারকে ধ্বংস করেছে। আমি ওকে শেষ করে দেব। শুনেছিলাম কুমিরের যখন খিদা লাগে তখন সে নিজের বাচ্চাকে খেয়ে নেয়, কিন্তু এই ডাইনি তো নিজের স্বার্থে নিজের সন্তানদের জীবন ধ্বংস করে দিয়েছে। এমন মা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেন। তুমি কেন শুধু শুধু ওনাকে মেতারা চিহ্ন রে নিজের হাত নোংরা করতে যাবে দৃঢ়তা? ওনার শাস্তি আল্লাহই ওনাকে দেবেন। আপাতত কিছুদিন জেলের ভাত খাক। তবে তার আগে আরও একটা সত্য তোমাদের জানা উচিত। আনিকা চৌধুরী বলেন, আর কি সত্য? জলিল চৌধুরী এবার ইশারা করে তার স্ত্রী ললিতা চৌধুরীকে সামনে আসতে বলেন। তিনি আসতেই জলিল চৌধুরী ঘৃণাভরা দৃষ্টিতে বলেন, ভাবিকে সব সত্যটা বলো। কিভাবে তুমি আর আম্মা মিলে তার সন্তানকে তার থেকে আলাদা করেছিলে? ললিতা চৌধুরী কান্নারত স্বরে বলে, আমায় ক্ষমা করে দিবেন আপা। নিজের স্বার্থে আমি অনেক নিচে নেমেছিলাম। আম্মার সবসময় আপনার উপর একটা ক্রোধ ছিল। বিয়ের পর থেকেই আপনি যেভাবে ভাইজানের উপর প্রভাব বিস্তার করেছিলেন তাতে মা ভক্ত ভাইজান অনেকটা আম্মার নাগালের বাইরে চলে যাচ্ছিল, তার উপর আপনার বাচ্চা হলে ভাইজান আরও আপনাদের দিকে ঝুঁকে পড়বে এই ভয়ে আম্মা আপনার একটা ছেলে সন্তানের জন্মের পরই তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল আর মিথ্যা বলেছিল যে আপনি মৃত সন্তান জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, পরবর্তীতে উনি আপনাকে এমন মেডিসিন খাইয়েছেন যাতে করে আপনি আর মা হতে না পারেন। আর ওনার এই অপকর্মে আমিও ওনার সঙ্গী ছিলাম। শুধুমাত্র নিজের লোভের জন্য। কারণ আমি চেয়েছিলাম, একমাত্র আমার সন্তান এই চৌধুরী বংশের একমাত্র ভবিষ্যৎ হোক। আনিকা চৌধুরী এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় মারেন ললিতা চৌধুরীর গালে। প্রবল ঘৃণা নিয়ে বলেন, তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কিভাবে পারলে তুমি এটা? নিজে একটা মা হয়ে আমার সন্তানকে আমার থেকে আলাদা করে দিলে। জলিল চৌধুরী বলেন,
আমি ভাইজানের ব্যাপারে সবটা জানলেও এই ব্যাপারে কিছু জানতাম না। একটু আগে ললিতাই আমায় সবটা বলল। আমাদের ভুলের জন্য আপনাদের সবার জীবন এলোমেলো হয়ে গেছে। এজন্য যতবারই ক্ষমা চাই তা কম হয়ে যাবে। আমি আর ললিতা খুব শীঘ্রই পুলিশের কাছে নিজে থেকেই ধরা দেব। এখন থেকে তো আমাদের নিজেদের জবাবদিহির জন্য প্রস্তুত হতে হবে, কারণ মৃত্যুর পর তো মহান সৃষ্টিকর্তার কাছে গিয়েও জবাব দিতে হবে। তবে তার আগে আমি চাই এমন কিছু করতে যাতে আমাদের পাপের বোঝা কিছুটা হলেও হালকা হয়। এই নিন ভাবি, এটা সেই অনাথ আশ্রমের ঠিকানা যেখানে আপনার ছেলেকে পাঠানো হয়েছে। এখানে গিয়ে খোঁজ নিন, আশা করি আপনি নিজের ছেলেকে ফিরে পাবেন। আনিকা চৌধুরী কাপা কাপা হাতে ঠিকানাটা তুলে নেয়। দূর থেকে জাবির ও ইউভানো দৃশ্যটা দেখে জাবিরের নিজের পরিবারের এসব অতীত জেনে ভীষণ খারাপ লাগছে, এদিকে ইউভানো কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো দৃঢ়তার জন্যই তার খারাপ লাগছে, এটা বলেই সে নিজের মনকে বুঝো দিল। আনিকা চৌধুরী অনাথ আশ্রমে এসে উপস্থিত। অনাথ আশ্রমের এক পুরাতন কর্মীর সাথে কথা বলে অবশেষে তিনি নিজের সন্তানের ব্যাপারে জানতে পারলেন। মহিলাটি জানালেন তার সন্তান এখন একজন নেভি অফিসার। যে জেনে আনিকা চৌধুরী আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি কাগজে মোড়ানো একটা ছবিও দিলেন তার ছেলের। কিন্তু আনিকা চৌধুরীর সাহস হল না সেই ছবি দেখার। তিনি ওই অবস্থাতেই আবার দৃঢ়তার কাছে হাসপাতালে ফিরে এলেন। ইউভান তখন দৃঢ়তার শিয়েরে বসে তার খেয়াল রাখছিল। আনিকা চৌধুরীর আগমন টের পেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আন্টি ভেতরে আসুন। আনিকা চৌধুরী ভেতরে প্রবেশ করতে লাগল। হঠাৎ দমকা হাওয়ায় তার হাত থেকে তার ছেলের ছবিটা উড়ে গেল আর একদম ইউভানের পায়ের কাছে গিয়ে পড়ল। ইউভান ছবিটা তুলে নিয়ে দেখে পুরোই হতবাক হয়ে গেল। চমকে উঠে বলল, এটা তো আমার স্কুল জীবনের ছবি। অনাথ আশ্রম থেকে বিদায় নেয়ার অনুষ্ঠানে তুলেছিলাম। এটা আপনি কোথায় পেলেন? ইউভানের কথা শুনে আনিকা চৌধুরী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার মুখে হাত বোলাতে লাগলেন। তারপর একসময় হঠাৎ তাকে জড়িয়ে ধরে কান্নারত স্বরে বললেন, আমার ছেলে, আমার নারীসেরা ধন। ইউভান পুরো জমে গেল আনিকা চৌধুরীর কথা শুনে। ডিভোর্স পেপারে সই করে যেন দৃঢ়তার বুকের উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। অবশেষে জাবিরের সাথে জুড়ে থাকা সম্পর্ক থেকে সে মুক্ত। জাবির স্বেচ্ছায় দৃঢ়তাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্সটা কার্যকর হবার পরই জাবির মলিন হেসে বলল, আমি তোমাকে কখনো এক ফালি সুখের সন্ধান দিতে পারিনি দৃঢ়তা। তুমি আমায় এত ভালোবেসেছ, অথচ তার বিনিময়ে আমি কষ্ট ছাড়া তোমায় কিছুই দেইনি। তুমি একটু সুখ ডিজার্ভ করো, যা হয়তো তুমি ইউভানের কাছেই পাবে। তোমার জন্য আমার দোয়া সব সময় থাকবে। এখন যখন জানতে পারলাম তুমি আর ইউভান দুজনেই আমার কাজিন, তখন তো তোমাদের সুখ আরো বেশি করে চাইব। তোমরা ভালো থেকো। বলেই জাবির বেরিয়ে আসে কোর্ট চত্বর থেকে। এই একটা দায়িত্ব পালনের জন্যই সে এতদিন ধরে দেশে ছিল। এখন সেই দায়িত্বের পাট চুকল। জাবির একটা দীর্ঘ শ্বাস ফেলে। তার মা, বাবা, দাদি সবাই এখন জেলে। জাবিরের কাছে এখন পুরো পরিবেশটা বিষাক্ত। নিজের মায়ের অপকর্মের জন্য সে ইউভান বা আনিকা চৌধুরী কারো কাছেই মুখ দেখাতে পারছে না। জাবির জানে তাদের মনে জাবিরের প্রতি কোন ক্লেশ নেই, তবুও সে বারবার নিজেই নিজের কাজে ছোট হয়ে যেত। তাছাড়া যতই হোক, দৃঢ়তা তার প্রাক্তন। তারই চোখের সামনে ইউভানের সাথে সংসার করতে নিশ্চয়ই কিছুটা দ্বিধা বোধ করত সে, লোকেও ব্যাপারটাকে ভালো চোখে দেখত না। এসব ভেবেই জাবির সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে চলে যাবার। সেখানেই একটা চাকরিরও অফার পেয়েছে সে। জাবির বিমানবন্দরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসবে এমন সময় সেখানে ছুটে এলো মোহনা। এসেই হাঁফাতে হাঁফাতে বলতে লাগল, এই যে মিস্টার জাবির চৌধুরী, এভাবে আমায় একা রেখে কোথায় যাচ্ছেন? ধৃতার সাথে আপনার ডিভোর্স হয়েছে, কিন্তু আমি তো এখনো আপনার স্ত্রী। তাই আপনি যেখানেই যান আমাকে সাথে নিয়ে যেতে হবে। জাবির মলিন হাসে। তার পা জোড়া থেমে যায়। সে মোহনার দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে যা কিছু করেছি তারপরেও কি তুমি আমার সাথে যেতে ইচ্ছুক মোহনা? মোহনা নিজের ট্রলি ব্যাগ এগিয়ে নিয়ে এসে বলে, প্রস্তুত মানে? একেবারে কোমর বেঁধে প্রস্তুত দেখতে পারছেন না? যদিও আমি অত সতী সাবিত্রী স্ত্রী নই যে স্বামীর হাজারো অন্যায় ক্ষমা করে তার পায়ে পড়ে থাকব, কিন্তু মাঝে মাঝে একটু ক্ষমাশীল হওয়া যায়। তবে মনে রাখবেন, এটাই আপনার শেষ সুযোগ। এরপর কোন বাড়াবাড়ি করলে আপনাকে লন্ডনের টেমস নদীর পানিতে ডুবিয়ে মারব। জাবির হেসে ফেলে। অতঃপর গাড়িতে উঠে বসে মোহনাকে তার পাশের সিটে বসার ইশারা করে। মোহনাও উঠে বসে। জাবির মোহনার হাত আলতো করে বলে, এক ভুল মানুষ জীবনে 2 বার করে না। আগেরবার আমি যাই করি, এবার তোমাকে আর হারাবো না। তোমাকে আপন করে নিব।
কবুল শব্দটা প্রথমবার যতটা ভয় ও উদ্বিগ্নতা নিয়ে বলেছিল দৃঢ়তা এবার ঠিক ততটাই আনন্দ নিয়ে বলল। ইউভানের গায়ে একটা শীতল স্রোত বয়ে গেল দৃঢ়তার কণ্ঠে বহুল আকাঙ্ক্ষিত শব্দটি শুনে। অতঃপর সে নিজেও কবুল বলল। ব্যাস, দুজনেই বাধা পড়ল এক পবিত্র বন্ধনে। মিষ্টি, রাফসান তাদের মেয়ে রাফা, মনোয়ারা বেগম, আনিকা চৌধুরী সবার উপস্থিতিতে বেশ জাঁকজমকভাবে তাদের বিয়েটা হয়ে যায়। জাবির ও মোহনাও লন্ডন থেকে তাদের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠায়। আনিকা চৌধুরী তো ইউভান ও দৃঢ়তাকে পুরো বুকে টেনে নিয়ে বলে, আমার জীবনে যে আবারও কখনো এই সুখের মুহূর্ত আসবে সেটা আমি ভাবতেও পারিনি। দৃঢ়তা আর চোখে ইউভানের দিকে তাকায়। বিগত কিছুদিন ধরে এই লোকটার শত শত পাগলামির কারণেই তো সে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হল। না হলে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল জীবনে আর বিয়ের আসরে বসবে না। কিন্তু এই পাগল পুরুষের পাগলামিতে তাকে হার মানতেই হল। বিয়েটা সম্পন্ন হতেই মিষ্টিও এগিয়ে এসে বলল, তোমাদের এক হতে দেখে খুব ভালো লাগছে। এখন সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা, তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুখের হোক। আর দৃঢ়তা, তুমি একদম নয়নার মতো সুখী হও নিজের জীবনে। দৃঢ়তা অবাক স্বরে জানতে চায়, এই নয়না আবার কে? আরে মনে নেই, আমাদের স্কুলে তোমার এক ক্লাস জুনিয়র ছিল। ভীষণ মিষ্টি একটা মেয়ে। ও হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটা সত্যিই অনেক ভালো ছিল। ও নিজের জীবনে অনেক সুখী জানো। কারণ অনেক ভালো একটা বর পেয়েছে। তাই নিজের জীবনের দুঃসময়েও ভালো থাকতে পেরেছে। মানে, নয়নার আবার কি কষ্ট হলো? মেয়েটা তো অনেক সুখীই ছিল। সে অনেক কথা এখন বলে শেষ করা যাবে না, তুমি আপাতত তোমার জীবনে মন দাও। একদিন সময় করে আমি নয়নার জীবনের কাহিনী তোমায় বলবো। আচ্ছা। বাসর ঘরে বসে আছে দৃঢ়তা। মাথায় তার এক হাত ঘোমটা। হঠাৎ করে ইউভান এগিয়ে এসে দৃঢ়তার ঘোমটাটা তুলে বলল, থাক আর এত লজ্জা পেতে হবে না। এখন আমায় একটু আদর করতে দাও। বলেই ইউভান দৃঢ়তাকে কাছে টেনে নিয়ে অসংখ্য চুমুতে তার গাল ভরিয়ে দিতে থাকে। দৃঢ়তা তো লজ্জা পেয়ে যায়। এই প্রথম কোন পুরুষের এত গভীর স্পর্শ সে অনুভব করতে পারছে। জাবিরের সাথে তার বিয়ে হলেও শারীরিক বা মানসিকভাবে কখনো তারা কাছাকাছি আসেনি। জাবিরের সাথে তার স্মৃতি মানেই শুধু দুঃসহ যন্ত্রণা। এসব ভেবেই দীর্ঘ শ্বাস ফেলে দৃঢ়তা। অতঃপর ইউভানের পবিত্র স্পর্শে সায় দিতে থাকে। এদিকে ইউভানের আজ নিজেকে সব দিক থেকে পরিপূর্ণ মনে হয়। এক সময় তার নিজের বলতে কিছুই ছিল না। একটা অনাথ আশ্রমে কত কষ্টে মানুষ হয়েছে সে। অথচ আজ সে তার মাকে ফিরে পেয়েছে, সাথে নিজেকে ভালোবাসার মতো একজন নারীসঙ্গীও পেয়েছে। ইউভান ও দৃঢ়তার বিবাহিত দিনগুলো সুখে কাটতে থাকে। দৃঢ়তা নিজের প্রথম বিবাহিত জীবনে যতটা কষ্টে ছিল, দ্বিতীয় জীবনে যেন সেই সব কষ্টের লাঘব টানা হয়। ইউভান তাকে পুরো ভালোবাসায় মুড়িয়ে রাখে। তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে 1 বছরের মাঝেই তাদের এক ছেলে সন্তান জন্ম নেয় এই ধরিত্রীর মাঝে। যাকে পেয়ে ইউভান ও দৃঢ়তার জীবন যেন একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে। নিজের ছেলেকে কোলে নিয়ে দোল খেতে থাকে দৃঢ়তা। ইউভান হঠাৎ পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমার ছেলে তো দেখি একদম নিজের মায়ের মতো হয়েছে। তাই? অবশ্যই। জানো, দৃতা, যতবারই আমি আমাদের ছেলেকে দেখি ততবারই ওর মাঝে যে তোমার প্রতিচ্ছবি দেখতে পাই। কিন্তু আমার কেন জানি মনে হয় ও একদম আপনার মতো। কি জানি। দুজনেই এবার একে অপরের দিকে তাকায়। গল্পটা শুরুরই হয়েছিল একে অপরের মনকে না চেনার গল্প দিয়ে। অথচ শেষ হলো এক অন্যরকম পর্যায়ে এসে। জাবির দৃঢ়তার মনের গোপন কথাগুলো বুঝতে না পারলেও ইউভান দৃঢ়তার দিকে তাকাতেই তার সব মনের কথা বুঝতে পারে। দৃঢ়তাকে যেন মুখ ফুটে কিছু বলতেই হয় না। ইউভান আচমকা দৃঢ়তার কপালে প্রেমের পরশ এঁকে দেয়। দৃঢ়তার শরীর জুড়ে আবারও বয়ে যায় প্রেমের শীতল স্রোত। পরিশিষ্ট। জেলের অন্ধকারে বন্দি আমিনা চৌধুরী। তার সব দম্ভ আজ এই 4 দেয়ালে চূর্ণ হয়ে গেছে। আজকাল মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। মাঝে মাঝেই অদ্ভুত সব স্বপ্ন দেখেন। স্বপ্নে বিভিন্ন অশরীরী উপস্থিতি টের পান। মাঝে মাঝেই স্বপ্নে নিজেকে জ্যান্ত তেলে ভাজতে দেখেন, কখনো আবার স্বপ্নের মাঝেই উপলব্ধি করেন তাকে আগুনে পোড়ানো হচ্ছে। এভাবে বেঁচে থাকতেই নরক যন্ত্রণা ভোগ করে চলেন তিনি। মৃত্যুর পর না জানি আরও ভয়াবহ যন্ত্রণা বাকি আছে। আমিনা চৌধুরীর আজকাল বড্ড আফসোস হয়ে নিজের কৃতকর্মের কথা ভেবে। কিন্তু এখন আর ভেবে কি হবে? পাপ তাকে চারিদিক থেকে গ্রাস করে নিয়েছে। এখন যে আর মুক্তির কোন পথ নেই। সমাপ্ত। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।